আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জোবায়েদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আজ তারিখ হলো 2/6/2026। 2/6/2026। তো আপনার জুন মাসের 2 তারিখ 2026। সরি, আমার কথাও যদি বুঝতে সমস্যা হয় একটু কাইন্ডলি মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি অ্যাকচুয়ালি ঈদের পরের দিন থেকে প্রচণ্ড সর্দি কাশি জ্বরের মধ্যে আছি, তার মধ্যে হিউজ পরিমাণ জার্নি করা লাগছে ব্যবসার উদ্দেশ্যে। ইভেন ঈদের আগের দিনও পর্যন্ত ভিডিও করে ছাড়া লাগছে আপনাদের জন্য। তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, ঈদের দিনের থেকে শুরু করে আজকে 6 তারিখ এই পর্যন্ত কম করলে 1500-র উপর ফোন কল, হোয়াটসঅ্যাপ মেসেজ। তো এইটা একটা অস্বাভাবিক একটা ভালোবাসা মানুষের। এটার জন্য আমরা খানস গ্লোবাল এবং আমি খান জোবায়েদ হোসেন আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত যে কোরবানি ঈদে অনেক দায়িত্ব থাকে। যদিও আমি আমার পরিবারের কোনো দায়িত্বই তেমন পালন করি না, ঈদের দিনও পারলে ওই রাস্তায় কে কে মাল বিক্রি করতেছে সেটার ভিডিও বানায় তারপরে ছাড়ার চেষ্টা করি, দেখানোর জন্য যে অলস জীবন পার করার কোনো সুযোগ নেই। বেঁচে থাকতে হলে জীবনে, অন্তত বাংলাদেশের মতো রাষ্ট্রে প্রতিটা মানুষের ইনকাম এত কমছে, বড় বড় অফিসারদের চাকরি চলে যাচ্ছে, কোম্পানি তাদের না রেখে জুনিয়র দিয়ে কাজ করানোর চেষ্টা করতেছে। এরপর বড় বড় কোম্পানি রাজনৈতিক ছত্রছায়া আর ব্যাংকের ছত্রছায়া যতদিন পাচ্ছে ততদিন তারা রাজার হালে চলতেছে, এরপর মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। আর ছোট কোম্পানি, ছোট গার্মেন্টস, ছোট কারখানা, এরা তো কবেই যে নাই হয়ে গেছে, খালি জমি গহনা এগুলো বেচে টেচে হাওলাত টালাত করে কোনো মতে দিনটা পার করতেছে। যার কারণে এটা একদম বাস্তব প্রতিফলন দেখছেন যে কোরবানি দিয়ে গরু কেনার মানুষ নাই, মানুষ কোরবানি দিচ্ছে না, কারণ দেনা থাকলে কোরবানি হবে না। আর নাম্বার 2 হচ্ছে সামর্থ্য নাই। তো যাদের সামর্থ্য আছে, সরকারি চাকরিজীবী টিভি যারা আছে, মনে করেন যে আপনার ওই যখন পুলিশের চাকরি নিছে, যখন ম্যাজিস্ট্রেটের চাকরি পাইছে, তখন বাপের ছিল টিনের ঘর, আর এখন মনে করেন ঢাকা শহরে 10টা ফ্ল্যাট, গ্রামে দোতলা বাড়ি, 30 বিঘা জমি, তাদের জন্য আসলে ঈদ। কিন্তু আমাদের সমাজে খেটে খাওয়া, সৎ পবিত্র আয়ের উপার্জন করা মানুষের জন্য বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদ আর নাই। ঈদ এখন পাপের কারণ হয়ে গেছে। ঈদ আসলেই মনে হয় যে পৃথিবীর সবচেয়ে পাপী বান্দা, যে কোথার থেকে ঠেক দিব। এটি হচ্ছে সাধারণ মানুষের গল্প। কোনো সরকারের কান থাকুক আর না থাকুক, বিবেক থাকুক আর না থাকুক, পলিসি থাকুক আর না থাকুক, কিন্তু সাধারণ মানুষের কথাগুলো কেউ কখনো বলে না। আর এটা হচ্ছে সাধারণ মানুষের গল্প। প্রতিটা মানুষ মেকআপ করলে যেমন দেখতে সুন্দর দেখায়, টিকটকে নেচে বেড়ায়, রাতের অন্ধকারে ওই ঢাকার উত্তরার রাজলক্ষ্মীর পিছনে ভ্যানের মধ্যে মাল কিনে ওই মেয়েরা যেমন টিকটকে নাচানাচি করে, ফেসবুকে নাচানাচি করে, তারপরে দুবাইতে যায়, যে সেখানে যে ওই সেকেন্ড হ্যান্ড স্টক লটের অথবা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে দামি দামি ড্রেসগুলো কিনে এনে বাংলাদেশে এসে বলে ড্রেসটার দাম 10 লাখ, 20 লাখ, 50 লাখ। ওর বাপ মা 14 গোষ্ঠী গুনে দেখবেন 20 লাখ টাকা জীবনে চোখে দেখছে নাকি। কথা বুঝতে পারছেন? তো এইগুলো অ্যাকচুয়ালি আপনার, এইগুলোর উপর ইফেক্ট করে আমাদের পরিবারগুলা। নাম্বার 1, আগের কালের মা এখন নাই, মায়ের পায়ের নিচে বেহেস্ত। আর এখন মা তো মা, ক্লাস 9-এ পড়ার আগে কি বাড়ায় কাটা শুরু করে দেয় আর ফ্ল্যাটে যাওয়া শুরু করে দেয়। তো মায়ের পায়ের নিচে যে বেহেস্ত থাকবে, সে বেহেস্ত তো অনেক আগে নাই হয়ে গেছে, মাই তো নাই হয়ে গেছে। আর বাপ তো মানে বিশ্বের সবচেয়ে পাপী বান্দা। বাপের পায়ের নিচে কোথাও কিছু আছে বলে কোনো ধর্মে টর্মে কোনো জায়গায় কোনো কিছু পাই নাই। বাপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাপী বান্দা। তো এই হলো বাংলাদেশের পুরুষ মানুষের অবস্থা, যার কারণে কোরবানিতে গরুও বেচা হয় না, আর বিয়ের পরে ছেলে হয় না, হয় খালি মেয়ে। কারণ বেটা মানুষের তো টেনশনে আর পরিশ্রম করতে করতে মাজার জোর শেষ, তো ছেলে আর হবে কেমনে। আর এগুলো হচ্ছে রিয়েলিস্টিক কথাবার্তা। এসব কথাবার্তা শুনতে গেলে অন্য লেভেলে আপনাকে প্র্যাকটিক্যাল ম্যাচিউর হইতে হবে। এই দেখবেন এই যে বর্ডারে, তারপরে এই যে ঠাটানি রোদের মধ্যে যে গরম, ট্রাফিক সার্জেন্টের ডিউটি টিউটি করে
কোনো জায়গাতে একটু ওই রিক্সা টিক্সা অটো টটো আটকায় উটকায় 1-2 লাখ টাকা কামাই করে বাড়ি গেছে, সব টাকা শেষ, এরপরে বউতে একটা থ্যাংক ইউ দেয় না, আবার বাড়ি যায় শুনে বউয়ের নাকি পিরিয়ড শুরু হয়েছে। শালা এগুলো মরছে ওগুলো মরছে, মধ্যিখানে নাম হয়েছে সার্জেন্ট, নাম হয়েছে কি হয়েছে আপনার বিজিবি কর্মকর্তা, আর্মি কর্মকর্তা। তা পুরুষ মানুষের জীবন বাস্তবে এরকম হয়ে গেছে, কোথাও কোনো কিছু পাওয়ার জন্য না, খালি দিতে হবে, আর দেওয়ার পরে একটা থ্যাংক ইউ না পাওয়ার জন্যই হচ্ছে পুরুষ মানুষের জন্ম অথবা বাবা শব্দটার জন্ম। তো আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন, যেই দেখেন না কেন, যে কোনো একজন হাত উঁচু করেন, এবার বলেন আপনার জন্ম তারিখ কবে, তারিখ, সাল, বার, কত সাল, কোন মাস। তাহলে আপনার জীবন কবে থেকে শুরু হয়েছে? আপনার প্রশ্নটার উত্তর অবশ্যই কি হবে? আপনার যেদিন জন্ম সেদিন থেকে আপনার জীবন শুরু হয়েছে, রাইট? এটা হচ্ছে সায়েন্টিফিক কথাবার্তা। আর রিয়েলিস্টিক কথাবার্তা হচ্ছে, আপনি যেদিন বিয়ে করবেন আপনার চাকরি থাকবে না, ইনকাম থাকবে না, বাপ মা প্রেম করে বিয়ে করছেন বলে বাপ মা গাড়টা ধরে বের করে দিবে, তারপরে আপনার বউয়ের আবার ভাব বেশি, সে জামাই সংসারে এসেই স্টার সিনেমা, তারপরে যে কি স্টার জলসা টলসা কি কি শুরু করে দিবে, কুমকুম টুমকুম কি কি সিরিজ শুরু করে দেবে সংসারের মধ্যে। তখন আবার বাপ মার কাছে খাবেন গাট গাট ধাক্কা। বাপেরও যদি কামাই থাকে বাপও দিয়া বন্ধ করে দিবে, নিজের তো কামাই নাই। এবার বাচ্চা একটা হয়েছে, বাচ্চা হওয়ার সময় সিজারে হয়েছে, আর সিজারে মেডিসিন দেওয়ার কারণে আপনার ওয়াইফের ব্রেস্ট ফিডিং হচ্ছে না, মানে স্তন থেকে দুধ বের হচ্ছে না, বাচ্চা খেতে পারতেছে না। এবার আপনার বাচ্চার জন্য দুধ কিনতে হবে, কৌটার দুধ 2000, 2200, 2500, 3000 টাকা এক কৌটা, 15 দিন যায় না। এরপরে বিড়ি সিগারেটের নেশা আছে, এবার পকেটে নাই 100 টাকা, ওপাশে বাচ্চা কাঁদতেছে। এবার বুঝবেন আপনার জীবনটা আজকে থেকে শুরু হয়েছে, ওই আপনার ডেট অফ বার্থ থেকে শুরু হয় নাই, শুরুটা হয়েছে রিয়েলিস্টিক জীবন শুরু হয়েছে ঠিক বাচ্চাটা যখন থেকে কাঁদতেছে, আর আপনার কাছে একটা টাকা নাই। ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ডে ফোন দিচ্ছেন, বন্ধু বলছে মামা একটু আগে কইতেই একজনে 3000 টাকা হলার দিছি। এরপর আত্মীয় স্বজন এত বিশাল বড় বড়, কারো কাছে হাওলাত চাইতে পারতেছেন না। এরপর নাই চাকরি, এরপর বাপ মার সাথে নেই বউয়ের সম্পর্ক। আপনার জীবনটা ওইখানে শুরু হয়েছে, এর আগে আপনার জীবন শুরু হয়নি, এর আগে খালি আপনার শরীরের বৃদ্ধি শুরু হয়েছে। বেসিক জীবন, রিয়েলিস্টিক জীবনটা শুরু হয়েছে ওই দিন থেকে। আর দ্বিতীয় আর একটা জীবন শুরু হয় যখন আপনি প্রবাসে যাবেন, শিয়াল কুত্তার মতো খাটবেন, খাইটে খাইটে টাকা পাঠাতে থাকবেন দেশে, এসে দেখবেন যে আপনার বউ আমার সাথে ব্যাগে চলে গেছে অথবা আর একজনের সাথে ব্যাগে চলে গেছে। এরপর মার নামে টাকা পাঠাইছিলেন, মার টাকা ভাই বোনরা ভেঙে চুরে খেয়ে শেষ করে ফেলাইছে, বাপেও নিয়ে কিছু তাস তুস খেলে তারপরে আড্ডা উড্ডা দিয়ে শ্রাদ্ধ করছে, বাড়িঘর কিছু হয় নাই। মানে দেশে আসছেন, এরপরে আপনি জিরো, হয়তো বা 20-40 হাজার টাকা পকেটে আছে অথবা 2 লাখ টাকা পকেটে আছে। আর 2 লাখ টাকা দিয়ে হবে একটা দোকান নেয়া, না ব্যবসা করা, না ডেকোরেশন কিনা, না মাল কিনা, করবেন কি বাল। তখন হচ্ছে আপনার দ্বিতীয় জীবন শুরু, তখন দ্বিতীয় জীবন শুরু, কিন্তু দ্বিতীয় জীবনটা অনেক বেশি কষ্টের, কারণ প্রথম জীবনে গায়ে শক্তি থাকে, 20-22-26 বছর বয়সে শক্তি থাকে, আর বিদেশ থেকে 40-45 বছর পরে আসার পরে তখনও শক্তি থাকে না, মন থাকে না, কোনো কিছু শেখারও সুযোগ অথবা মানসিকতা থাকে না। ওই জীবনটা সীমাহীন কঠিন জীবনের শুরু। এই যে দুইটা জীবনের গল্প বললাম, আল্লাহ যেন এই দুইটা জীবন কাউকে না দেয়। আর পুরুষ হয়ে যদি জন্মান, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, পুরুষ, বিবাহিত পুরুষ কখনো বাসায় স্ত্রীর সাথে সেক্স করার জন্য যায় না, শারীরিক মিলিত হওয়ার জন্য যায় না। একটা পুরুষ মানুষ বাসায় যায় সারা দুনিয়ায় ভালো কাজ করুক, খারাপ করুক, বদমাইশি করুক, ব্রেন চালাচারি করুক, সিটারি করুক, বাটপারি করুক, যা করুক না কেন, যুদ্ধ করুক, আন্দোলন করুক, রক্ত ঝরাক, অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ঘরে ঢুকুক, তারপরে তার টেন্ডেন্সি থাকে কত অল্প সময় কত বেশি টাকা ইনকাম করে নিয়ে পরিবারের মানুষদের জন্য নিয়ে যাব,
দুটো বাজার করব, সবাই মিলে একসাথে বসে খাবো। আর সবার চোখের দিকে তাকাবো যে না, আমার পরিবারে আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার বোন, আমার দুলাভাই, আমার ভাগ্নে ভাগ্নি, আমার ভাই, আমার ভাবি, আমার ভাস্তা ভাস্তি, আমার বাবা মা, সবাই একসাথে আনন্দের সাথে সুন্দর একটা পরীর মতো একটা মানে পরিবেশ নিয়ে বেঁচে আছে এবং সবাই মিলেমিশে আছে। বরঞ্চ বাবা মা দুষ্টামি করে বলতেছে, হ্যাঁ আমার ছেলে কোনো কাজের না, আমার বৌমাই তো সবচেয়ে ভালো। তো এই যে কথাগুলো, এই যে একটা মানসিক শক্তি, এরপর সবার সাথে কথা বলে দেখতেছে না বাচ্চাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা শিক্ষিত হওয়ার খুব ইচ্ছা আছে, তারা খুব ভালো চেষ্টা করতেছে লেখাপড়া করার। তারপরে নিজের স্ত্রীকে দেখতেছে, সে খুব পরিপাটি গোছালো, তাকে কোনো কিছু বলা লাগে না, সে চোখের দিকে তাকাই বুঝতে পারে যে কখন কিভাবে তার হাজব্যান্ডের মানসিক শক্তি দিতে হবে। ওই পুরুষটা জীবনে মৃত্যুর আগে হলে 1,000 কোটি টাকার মালিক হয়ে অথবা 100 কোটি টাকা অথবা কোটিপতি হয়ে মরবে। আর যে মানুষটা একদম বুয়েটের কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিশ্বাস না হলে আমার কাছে আসেন, আমি মানুষটাকে দেখাই দিব, আমার জীবনে বেস্ট ফ্রেন্ড, বুয়েটের কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধু পরিবারের মধ্যে সুখ নাই বলে লাইফটা এখন রাস্তার ভিখারির চেয়ে খারাপ হয়ে গেছে। আমার অল্প জীবনে আমি এত বেশি দেখছি, আল্লাহ কেন আমাকে এত দেখাইছে আমি জানি না। এগুলোই হয়। ক্যাডেটের থেকে ডাবল স্ট্যান্ড করা ছেলে, সেই ছেলে ছিনতাইকারী হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যার জীবনে কোনোদিন সেকেন্ড হয় নাই। এসেন আমার কাছে, আমি দেখাই দিব, কথা বলাই দিব। এবং তারা যখন চোখের পানি ফেলে পাগল হয়ে যাবেন, বুক ধড়ফড় করতে থাকবে, হাতের পশম দাঁড়ায় যাবে যে কি গল্প শুনতেছি জীবনের। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কিভাবে এরকম অপমৃত্যু হলো শুধুমাত্র তার জীবনের অথবা পরিবারের মানুষগুলো বেয়াদব, অকৃতজ্ঞ, অসামাজিক, কোনো কিছু সৃষ্টি করার জন্য তার পরিবারের মানুষগুলো না, শুধু ভোগ করার জন্য। এবং দিন শেষে একটু কৃতজ্ঞতা বোধও মুখে না থাকুক, চোখেও ঘাড়েও থাকে না, চালচলনও থাকে না। এই মানুষগুলো ধ্বংস হবেই। তো আপনাদের এই অপ্রয়োজনীয় কিছু কথা বলে দিচ্ছি, বেসিক্যালি এইগুলি আপনার লাইফ তৈরি করে দিচ্ছি। আপনি ওই 10 টাকা একটা মাল বিক্রি করে ধান্দা পাইছেন, 100 টাকায় বিক্রি করবেন, 90 টাকায় লাভ হবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। স্টপ দিস ফাকিং ননসেন্স ড্রিম। এগুলো হচ্ছে থার্ড ক্লাস চিন্তা ভাবনা। একজন ব্যবসায়ী সব থেকে বড় গুণ হচ্ছে যত বড় বিপদ আসুক সেখান থেকে সে কিভাবে ঘুরে দাঁড়াবে এবং সেখান থেকে সে কিভাবে আবার সারভাইভ করবে, আবার সে কিভাবে ওভারকাম করে আবার সে কিছুটা হলেও জায়গায় আসবে। এইটা হচ্ছে একজন ব্যবসায়ীর গুণগত মান। ব্যবসায়ীর গুণগত মান কখনো এটা না বাপের কি আছে, কি সার্টিফিকেট আছে, গায়ের রং কি, স্টাইল কি, ফ্যাশন কি, কোন লেভেলে ইংরেজিতে উচ্চারণ করে এক্সকিউজ মি বলতে পারে, এইসব এন্টারপ্রেনারশিপ এইসব বলতে পারে, এগুলো ব্যবসায়ীর কোনো কোয়ালিটি না। ব্যবসায়ীর কোয়ালিটি হচ্ছে সাস্টেইন অ্যাবিলিটি, টিকে থাকার শক্তি। আর একটা পুরুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একটা টিকে থাকার শক্তি। তাহলে দেখেন, এই যে মাল কমের মধ্যে কিনে একটু বেশি দামে বিক্রি করা, এইটাকে আপনারা চিন্তা করেন যে কত কমের মধ্যে মাল কিনে কত বেশি দামে বিক্রি করতে পারি, সেটাতে ব্যবসা হবে এবং ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমি অনেক বড় লোক অথবা ধনী হয়ে যাব। কিছুই হবেন না। কারণ আপনি আজকে 1,00,000 টাকা কামাই করে নিয়ে ঘরে গেলেন, ঘরের মধ্যে এত অশান্তি, এত টর্চার, এত মেন্টাল ডিপ্রেশন। আপনি ওই 1,00,000 টাকা নিয়ে কালকে সকালে চলে যাবেন কি জানেন? খুব সুন্দর একটা হিসাব করে ফেলবেন যে আমার পরিবার চালাইতে 1,00,000 টাকা লাগে, মাসে বউয়ের সাথে থাকি 3 দিন। আরে ভাই, 10,000 টাকা করে 40,000 টাকা খরচ করলে তো সপ্তাহে একটার সাথে থাকা যায়, 4 রকমের মজা। তাহলে আমি বউয়ের সাথে কেন থাকবো? 4টা ফ্যামিলির সাথে 4 রাত থাকলে তো আমার শরীরের চাহিদা মিটে গেল। আবার মাস শেষে লাখ টাকা খরচ করার পরে বউতে আপনার একটা থ্যাংক ইউ বলে না, আর প্রতিটা আপনাকে বলবে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আবার আসবেন। তাহলে বলেন, একটা পুরুষ নিজের বাপ মাকে পর্যন্ত অমান্য করে আর একটা মেয়েকে ভরসা করে আস্থা করে সংসারে নিয়ে আসছে যে সংসারটা সুখের হবে,
আর সেই পুরুষ কি কারণে সংসার থেকে বের হয়ে যায়। আর এটা যদি একটা মেয়ে মানুষ যদি বুঝতে না পারে, তাহলে ওই সংসারে ডিভোর্সের বর্তমানে বাংলাদেশের হার 83% এরকম চলতেই থাকবে। এবং এই ম্যাচুরিটিগুলো পুরুষ যত ইন্টেলেকচুয়াল হবে, যত ট্যালেন্টেড হবে, কেন যেন তার কপালে ওই ঠিক তার ব্যস্তানুপাতিক স্টুপিড কোয়ালিটি মহিলা, থার্ড ক্লাস কোয়ালিটির একটা মহিলা তার কপালে জুটবে। স্পেশালি আপনি যদি দেখেন, আপনি সেনাবাহিনী থেকে শুরু করে যতগুলো বাহিনী আছে, বাহিনীতে যারা চাকরি করে তারা কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল লেভেলের হয়, এবং তাদের মানে 80% পরিবারই দেখবেন যেটারে বিয়ে করছে ওটা কোনো জাতের না, ওর থেকে কাজের বেটির কোয়ালিটি ভালো। কারণ একটা মেজর হয়ে তার ওই মেজরের কার্ড দিয়ে দিছে, আর বউতে খালি ঘুরতেছে আর খালি শপিং করতেছে আর হ্যাডামগিরি দেখায় বেড়াচ্ছে, আর ওর ওপাশ থেকে চুরি করে হজম করতে জান বেড়ে যাচ্ছে, আর দুক দুক করে কখন ধরা খাই কখন ধরা খাই। এরপরে বইয়ের ফুটানি বন্ধ হয় না, পারলে আরও বারের মধ্যে যে বলে বেড়ায় যে আজকে 12 লাখ টাকা জুয়াতে হেরে গিয়েছি ভাবি। যত বেশি টাকার হারে ততই হচ্ছে প্রেস্টিজ, যদি অল্প টাকার হারে সেটা কিন্তু কোনো প্রেস্টিজ না। অন্যান্য ভাবিরা বলে ভাবি আপনার জন্য খুব মন খারাপ লাগছে, ইনশাল্লাহ এর পরের বার আরও ভালো করবেন আপনি, আপনার জন্য দোয়া করি। খেলে জুয়া, তাও আবার ইনশাল্লাহ, তাও আবার দোয়া করে যেন পরের বার সে জিতে। আর কত টাকার হেরেছে, যত বেশি টাকার হেরেছে ততই হচ্ছে বিশাল বড় প্রেস্টিজ। আর ওপাশেই টাকাগুলো কামাই করতে তার জামাইয়ের বাংলাদেশের ঘাড়ে পড়ে আছে কি হয়েছে, শাপলা ফুল অমুক তমুক হ্যান ত্যান, হোক পুলিশের ওসি, হোক ডিআইজি, হোক এসএসএফ, হোক অমুক, হোক তমুক, 5-7টা সাল উঠে যাচ্ছে 2টা টাকা চুরি চামারি করে খাইতে। কারণ 65,000 টাকা, 80,000 টাকা বেতন, এটা তো একটা রিক্সা চালকের কামাই প্রতি মাসে। তো একটা রিক্সা চালক তো থাকে, তার বাচ্চা কয় টাকার স্কুলে পড়ে, কয় টাকার মাস্টারের কাছে পড়ে, কয় টাকার খাবার খায়, কোন কোন রেস্টুরেন্টে যায় রিক্সা চালকের বাচ্চা, তার বাসা ভাড়া কত, তার একটা কাপড়ের খরচ কত, তার ঈদের খরচ কত। আর একটা মেজর বলেন, একটা কর্নেল বলেন, একটা জেনারেল বলেন, একটা ওসি বলেন, একটা সাব ইন্সপেক্টর বলেন, একটা সরকারি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার বলেন, তার স্ট্যাটাসটা কি? তা একটা রিক্সাওয়ালা 60 থেকে 80,000 টাকা কামাই করে, বসুন্ধরা আবাসিকের মধ্যে 80,000 টাকা কামাই করে একটা রিক্সাওয়ালা, তাই সে এখনো ওই বস্তি থেকে বেরিতে পারে না। আর এখানে আপনি বলতেছেন সততার কারণে জীবনে কিছু করতে পারছি না, আর ও পাশে ফ্ল্যাটের মালিক কতগুলো, বাড়ি গাড়ি কত কিছু চেঞ্জ হয়েছে। যেদিন চাকরিতে ঢুকছিলেন সেদিন বাপের কি ছিল আর মার কি ছিল, টিনের চাল দিয়ে তখনও পানি পড়তো। আর এখন গুলশান বনানীতে উত্তরাতে আপনার একাধিক ফ্ল্যাট, বাড়ি গাড়ি আসে কোত্থেকে? সাধারণ মানুষ বুঝে। তো বাংলাদেশের প্রশাসন যতদিন ভালো না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো চেঞ্জ হবে না। প্রশাসন বলতে সরকারি যত কর্মকর্তা আছে, যত ডিপার্টমেন্ট, এই সোরগুলো যতদিন ভালো না হবে ততদিন দেশের কিছু হবে না। আর সরকারি লোকরাই যখন দুর্নীতি করবে তখন সাধারণ মানুষের চোর, বাটপার, প্রতারক, সিটার এগুলো বলার তো দরকার নাই। এগুলো বাজে প্র্যাকটিস, থার্ড ক্লাস প্র্যাকটিস। আপনি রাতারাতি 1,000 কোটি টাকার মালিক হচ্ছেন আর একজন ব্যবসায়ী বলছেন যে মিয়া তুমি চোর, 1% ব্যাট ফাঁকি দিছ, ট্যাক্স ফাঁকি দিছ। আরে ভাই আপনি তো চোর হইতে হেল্প করছেন। একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি সিনা যদি কোটি কোটি টাকার চোর হয়, তো ওই দেশের ম্যাজিস্ট্রেট যে পিস সাহেব, এটা তো, অথবা অ্যাটর্নি জেনারেল যে পিস সাহেব হবে, অথবা একজন লয়ার যে পিস সাহেব হবে, এইটা কোনো লজিকে এটা আসে না। আর এরপরে যদি লজিক দেখাইতে চান তাহলে দেখবেন সবার আগে জরিপ করে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যতগুলো বেটি আপনার লয়ার হিসেবে কাজ করে, ওগুলো যখন বাসায় যায় ওর পায়জামা কতভাবে ভিজা থাকে, আর কত পার্সেন্ট নারী আইনজীবী বড় বড় উকিলের চেম্বারে কাজ করার, প্র্যাকটিস করার পারমিশন পাওয়ার জন্য আর 2-একটা মামলা পাওয়ার জন্য কতবার পায়জামা খুলছে, আর কত পার্সেন্ট নারী আইনজীবী বিধবা, ধরা খাইছে জামাইয়ের কাছে, বিধবা না ডিভোর্সি। তারপরে যে বুঝতে পারবেন দেশের আইন বিচারের থেকে শুরু করে কোথায় কত দূর পর্যন্ত চলে গেছে। তো আমরা যে রাষ্ট্রে বসবাস করতেছি এটা রাষ্ট্র না, এটা একটা ইয়ারকি মারার জায়গা।
কারণ সাধারণ মানুষের সার্টিফিকেট হচ্ছে, তাদের ইন্টেলেকচুয়ালিটিটা গ্রো করতেছে না, হুজুকে ঝাঁপায় পড়ে। আর হুজুকে যখন ঝাঁপায় পড়ে তখন এই ফয়দাবাজরা খালি মিষ্টি কথা বলে বলে ফয়দা লুটে রাতারাতি দেশের বাইরে। তো এই জিনিসগুলো আমাদের জীবনকালে আমরা কোনো সংশোধন অথবা পরিবর্তন অথবা পরিবর্ধন অথবা সংকোচন কোনো কিছু দেখতে পারবো বলে এখনো পর্যন্ত আশা হতো আমি। বাট আপনাদের একটা কথা বলবো, যে আপনারা যারা আমার ভিডিও দেখেন সবার আগে চিন্তা করেন যে হক হালালভাবে কি কামাই করা যায়। আমি বিজনেস করব হক হালালভাবে, বাট বিজনেসের মধ্যে এমন টেকনিক থাকবে যে টেকনিকে আমি রাতারাতি ধনী হয়ে যাব। কেমন? হক হালালভাবে ধনী হওয়ার শুরুটা কত টাকা দিয়ে করতে হবে? শুরুটা মাত্র 1 টাকা। যেমন আগে একদিন একটা ভিডিওতে আপনাদের আমি দেখাই দিচ্ছি, চট্টগ্রামের যে লঞ্চ ঘাটের থেকে আপনার বিভিন্ন দ্বীপে, সন্দ্বীপ টনদ্বীপ এইসব জায়গায় ট্রলার ভরে ভরে মাল যায়। আপনি ওই গরুর ভুসি আছে না, আমরা তো সমাজে একটা লোক থার্ড ক্লাস হইলে তার আমরা বলি গরুর সাথে তুলনা করি, গাধার সাথে তুলনা করি। তো ধরেন ছাগলের সাথে তুলনা করে, বেটা ছাগল বলে গালাগাল দিই, বলি না? তো এই সর্বনিম্ন যে প্রাণীটা আছে, যেটাকে আমরা গালাগাল আকারে বিরক্তির স্বরে উচ্চারণ করি, সেটা হচ্ছে গরু। অন্যান্য দেশে গোমাতা টাতা যত নাটক ফাটক করুক করুক, আমাদের দেশে কি হচ্ছে সেটা বলি। গরু বলে আপনাকে বকা দিল, বেটা গাই কোথাকার একটা, বললেও বুঝোস না। এই যে গরু বলে একটা যে গালি দিলাম, আপনি গরু থেকেই শুরু করেন। গরুর খাবার, যত বড় বড় গ্রুপ অফ কোম্পানি যা আছে বাংলাদেশে বিএসটিআই সার্টিফিকেট টাকা হলেই কেনা যায়, সবাই জানে। হাজার হাজার ভিডিও আছে মিডিয়াতে, এটা আমার বলা কথা না, অথবা বিএসটি এর সাথে শত্রুতা করা না। ওই বহুত ভোক্তা অধিকার থেকে শুরু করে কত জায়গার কত ম্যাজিস্ট্রেট ওই আইসি একটারে ধরে আর 10টার কাছ থেকে 12 মাসের টাকা নেয়। জানতে চাইলে শত শত প্রমাণ আমার কাছ থেকে এসে ভিডিও অডিও রেকর্ড আমার কাছ থেকে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ আমি জবাব না জেনে না বুঝে এত বড় বড় ডায়লগ দিই না, আর প্রমাণ কালেক্ট না করে। এখন ওই দেখেন না, ওই দুদকের এক একজন কর্মকর্তার কত হাজার কোটি টাকার মালিক হচ্ছে, এক একজন চাকরি করে দুদকে। তো চাকরি করে দুদকে, শত কোটি টাকার মালিক। তো এখন আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম ডাক্তার হওয়ার বিশাল একটা টেন্ডেন্সি গার্ডিয়ানদের মধ্যে, ডাক্তার হলে বাড়ি গাড়ি হয়ে যায়। আমার মনে তখন প্রশ্ন আসতো, ডাক্তার তো মানব সেবার জন্য, তার এত টাকা তৈরি হয় কিভাবে? এরপর যখন ভার্সিটিতে ভর্তি হব তখন দেখি বিবিএ এমবিএ এর বিশাল ডিমান্ড, বিশাল ডিমান্ড। কিন্তু আমি যখন একটা গ্রুপ অফ কোম্পানিজের আইটির হেড, তখন একদিন বাসার নিচে শুক্রবারে একটা চার দোকানে গেলাম, চা খাচ্ছি, তো একটা ফুড কোম্পানি থেকে, খাদ্য বেচার কোম্পানি থেকে একটা ছেলে আসছে। ছেলেটা খাবার মানে কিছু খাদ্যপণ্য ওই দোকানে বাকিতে দিয়ে যাচ্ছে। ওই যে সকালবেলা এসে যেমন দিয়ে যায় না বিভিন্ন দোকানে, যেমন বেকারি গাড়ি এসে এসে দিয়ে যায়, সিগারেটের গাড়ি এসে এসে দিয়ে যায়, তো এরকম দিয়ে যাচ্ছে। তো আমি তার সঙ্গে কথা বললাম, পরিচিত হলাম। সে এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করছে ধানমন্ডির। তো আমি তাকে বললাম আপনার চাকরিটা কেমন লাগছে? সে বলল যে ভাইয়া, পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ আর বেহায়ার পেশা হচ্ছে আমি এই যে পেশাটাতে আছি এইটা, আর আমার জীবনে পাপ করছি, আমি বিবিএ তে পড়াশোনা করছি। তো কোম্পানি যেটা বেতন দিচ্ছে তার থেকে বড় বিষয় হচ্ছে এই যে দোকানদারদের এক একজনের যে আচরণ মানসিকতা, এদের সাথে অ্যাডজাস্ট করে এদের মাল বিক্রি করে টাকা উঠায় নেওয়া যাওয়া, মানে এর থেকে বেহায়া চাকরি পৃথিবীতে আর বোধহয় নাই। তো ছেলেটার দিকে আমি হাঁ করে তাকায় আছি যে লেখাপড়া শিখে কি হলো। এরপর আবার দেখি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে অথবা অন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, চাকরি খুঁজতেছে।
আমাদের সময় তো আমি ফার্স্ট ইয়ারেই মানে সেকেন্ড সেমিস্টার থেকে চাকরি করি। এখন মানুষ পার্ট টাইম পায় না, তখন আমি পার্ট টাইম চাকরি করি, এরপর টিউশনই করি, 2 হাত ভরে টাকা কামাই করি, নিজের টিউশন ফি নিজে দেই। তো অনেক কিছুর একটা বিশাল একটা গ্যাপ আছে বর্তমান নিউ জেনারেশনের মধ্যে। তো আমি খুব সৌভাগ্যবান যে আমার যত ভক্ত তাদের মধ্যে আমি হয়তোবা কিছু একটা জিনিস সৃষ্টি করতে পারি, যেটার কারণে এখন স্টুডেন্ট থাকা অবস্থায় মানুষ পার্ট টাইম ব্যবসা করতে চায়। চিন্তা করে যে আমি একটা টিউশনি করলে, মনে করেন আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ি, তো কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়লে আপনার ওখান থেকে শহরে যেতে লাগে 30 মিনিট 40 মিনিট, রোদ বৃষ্টি ঝড় হলে আরও বেশি লাগে, রাস্তার কাজ চললে 1.5 ঘন্টাও লেগে যায়। সেখান থেকে একটা টিউশনি করবে 2,000 টাকা পাবে সর্বোচ্চ, 2,000 3,000, তাও 1 মাস বেতন পাবে, আর 1 মাস পাবে না, 2 মাস একসাথে পাবে। এরপরে 3টা প্রাইভেট পড়ালে শহরের 3 মাথায় যাইতে হয় তাকে, করে টোরে আবার ভার্সিটির গাড়িতে করে তাকে ভার্সিটিতে ব্যাক করতে হয়, এরপর আবার নিজের পড়াশোনা করতে হয়। তো শরীর এবং ব্রেন সব কিছুর উপর দিয়ে প্রচুর প্রেশার যায়, বাট মাস শেষে ইনকাম সর্বোচ্চ 10,000। বাট একটা স্টুডেন্ট দেখতেছে যে আমি যদি এই ভার্সিটির ছেলে মেয়েদের, একটা ভার্সিটি মানে দেশ যতদিন আছে ভার্সিটি, সরকারি ভার্সিটি ততদিন আছে, 25 থেকে 50 হাজার স্টুডেন্ট এক একটা ভার্সিটিতে, ন্যূনতম 20,000। তো 20,000 স্টুডেন্টের মধ্যে ছেলে মেয়ে মিলায় 50-50ও যদি হয়, তাহলে আমি যদি মেয়েদের কাপড় বিক্রি করি 10,000 মেয়ে অল টাইম আমি পাচ্ছি, ওড়না মাফলার টপস প্লাজো অল টাইম পাচ্ছি, এবং সবাই 2টা 2টা করে কেনে এবং 3 মাস পরেই ফেলে দেয়, সর্বোচ্চ 3 মাস। আবার ওখানে সবচেয়ে বড় লোকের ছেলে মেয়ে তা না, সেখানে গরিব ঘরের ছেলেমেয়েরাও আছে। তো গাইটের কাপড় নিয়ে বিক্রি করলে প্রচুর ইনকাম, ছেলেদের জন্য এরকম প্রচুর ইনকাম। তো একটা ইউনিভার্সিটির গেটের সামনে একটা কত ধানের জমির থেকে শুরু করে ড্রেনের পাশে কত চড়া চড়া জমির থেকে শুরু করে, যেমন সিলেট ইউনিভার্সিটির আশপাশে দেখায় দিছি, তারপরে কুষ্টি ইউনিভার্সিটির সামনে দেখায় দিছি যে কমলা রঙের 5টা দোকান বানাইছে, দোকানের পাশেও আপনি একটা ব্যানের মতো টুল নিয়ে একটা চৌকি নিয়ে বসেও যদি মাল বিক্রি করেন, আপনার 4 বছর পড়া শেষ, 4 বছর পরে আপনার নিজের একটা গাড়ি হবে অথবা 10 লাখ টাকা হবে, চোখ বন্ধ করে বাতাসে। তা আপনার টিউশনি করতে যাওয়ার দরকার কি? প্রেস্টিজ, ভ্যানে করে মাল বিক্রি করলে প্রেস্টিজ যাবে, প্রেস্টিজ দিয়ে তো জীবনে কেউ কোনোদিন বড় হয় নাই। যার শুরুতেই প্রেস্টিজ, ইগো, বংশমর্যাদা এগুলো কাজ করে, সে জীবনে কিছু করতে পারবে না, দিন দিন সে আরো গরিব হবে। তো আমি স্টুডেন্টদের মধ্যে এটা শিখাই দিতে পারছি, যার কারণে এখন স্টুডেন্টরা নেশা করে না, স্টুডেন্টরা বদমাইশি করে না, প্রেম প্রীতি করে না। ম্যাক্সিমাম যাদের ব্রেনে কাজ করে তারা ধূপধাপ যোগাযোগ করে মাল নিয়ে ব্যবসা শুরু করে দেয়। তো আমার এই ছোট্ট প্রয়াস অথবা পরিশ্রম অথবা নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দেশের নিউ জেনারেশনকে কাজের মধ্যে এবং ব্যবসার মধ্যে ইনভলভ করতে পারছি পার্ট টাইম হিসেবে, এটা আমার জন্য অনেক, এটা আমার জন্য অনেক। আমরা চমৎকার সুন্দর একটা গল্প বলতেছিলাম যে গরুকে আমরা সবচেয়ে বেশি অবহেলা, অথবা একজন মানুষকেও গরু অথবা গাধা বলে যে আমরা বকাঝকা দিই, তুচ্ছ তাচ্ছিল্য করি। এই যে সন্দ্বীপের যে যাওয়ার জন্য চট্টগ্রামের যে ঘাটটা ফিরিঙ্গি ঘাট, এই ঘাটের লাস্ট ভিডিওতে আপনাদের দেখাই দিয়েছি। এখান থেকে প্রতিদিন 10 ট্রাক খালি ভুসি যায়, গরুর ভুসি, গরু ছাগলের ভুসি। তো 10 ট্রাক ভুসি না, তাহলে দেখি একটু ক্যালকুলেটরটা ধরি। আপনারা গুগল ম্যাপে একটু দেখে নেবেন যে 6-7টা দ্বীপ আছে, সেখানে লোক বসতি কত, সর্বোচ্চ একটা সিটের সমান লোক, 20-30 লাখ মানুষ এই 7-8টা দ্বীপ মিলে, যেখানে চলাচলের থেকে শুরু করে সব কিছুর অবস্থা খারাপ। বাংলাদেশের বোধহয় 100 ভাগের 1 ভাগ হচ্ছে মাত্র এই 10টা দ্বীপ অথবা 8টা দ্বীপ অথবা 7টা দ্বীপ, 100 ভাগও না, 200 ভাগের 1 ভাগ হবে, তাও হবে কিনা সন্দেহ, বোধহয় 500 ভাগের 1 ভাগ হবে, সেরকম মনে হয়, বলা বাদ দিয়ে। তাইতে 10 ট্রাক
ভুসি প্রতিদিন যায় সর্বনিম্ন। এখন 1 ট্রাক ভুসি মানে 10 ট্রাক, দেখেন আমি চাপ দিচ্ছি, হ্যাঁ 10 ট্রাক গুণ হচ্ছে 26 টন করে মাল, 26, তাহলে 226 টন মাল সর্বনিম্ন যাচ্ছে গরুর ভুসি হিসাবে। 26 টন মাল সমান কত? গুণ 1000 কেজি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,60,000 কেজি গরুর ভুসি প্রতিদিন যাচ্ছে। তো আপনি 64 টাকায় কিনে যদি 65 টাকায় যদি বেচতে পারেন 1 টাকা করে, তাহলে আপনার পার ডে ইনকাম 2,60,000 টাকা। ওই ক্যালকুলেটারে তো সব গোলা 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 কেমন দেখা যায়। 2,60,000 টাকা খালি গরুর ভুসি বিক্রি করে পার ডে ইনকাম। এবার বুঝেন, এর সাথে যাচ্ছে তেল, পেঁয়াজ, আদা, রসুন, আপনার কাপড় থেকে শুরু করে কি না যায়, কেরোসিন তেলের থেকে শুরু করে, ভোজ্য তেলের থেকে শুরু করে, একদম গোলমরিচ থেকে শুরু করে, পাঁচমিশালি থেকে শুরু করে কি না যায়। মানুষের খাদ্যগুলোতে আরো বেশি দাম পাওয়া যায়, যেমন এলাচ লবঙ্গ থেকে 5 টাকা করে লাভ করা যায় পার কেজিতে। এক গরুর ভুসি দিয়েই আপনার কত কামাই পার ডে? 2,60,000। শুধু আপনাকে 1 মাস ধরে ধরে যারা যারা এই খাবারগুলো কিনে তাদের সাথে যোগাযোগ করে সুন্দর একটা রিলেশন তৈরি করতে হবে। জীবনে 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, ঘরের থেকে বের হয়ে এই জায়গাটাকে টোটাল চুষে ফেলতে হবে। চষে ফেলা, চষে ফেলা, চুষে ফেলা। যত ফোন নাম্বার দেওয়া, ফোন নাম্বার নেওয়া, তারপরে একটা খাতায় লিপিবদ্ধ করা, এরপর একটা চেয়ার টেবিল নিয়ে আপনাকে বসতে হবে, সবার সাথে যোগাযোগ রাখতে হবে, সবার সাথে সুন্দর আচরণে কাজ করতে হবে। পার ডে 2,60,000 টাকা ইনকাম, ধরেন পার ডে আপনার 60,000 টাকা খরচ আছে, পার ডে 2 লাখ, তাহলে মাসে 30 দিনের 24 দিনে যদি আপনি কাজ করেন, চাকরি করলে 24 দিন ডিউটি করতেন না, তারও বেশি করতেন। তো নিজের ব্যবসায় নিজে 24 দিন, মানুষ তো ব্যবসা করে পরিবারের একটু বেশি সময় দেওয়ার জন্য। ওকে ফাইন, তাহলে আপনি 20 দিন কাজ করেন, 20 দিনে 2 লাখ টাকা করে কামাই হলে, পার ডে 2 লাখ হলে 20 দিনে কত? 40 লাখ। আপনার কোটিপতি হতে সময় লাগবে সর্বোচ্চ 2.5 মাস। তাহলে আপনি মানুষকে যে গরু বলে যে গালিগালাজ করতেছেন, বকা দিচ্ছেন, তাহলে সেই সব থেকে জিরো কোয়ালিটি প্রাণীটার, যাকে দিয়ে বকাঝকা করা যায়, অপমান করা যায়, সেই প্রাণীটার খাবারের থেকেই আপনি 2 লাখ টাকা পার ডে ইনকাম করতে পারেন। এবার বুঝে দেখেন কোটিপতি হওয়া কত সহজ, কত সহজ। বাট আপনারা সেটা করবেন না। আপনারা সবার আগে 100টা চোখরোচক, মুখরোচক, কানরোচক ভিডিও দেখবেন। এরপর যেটা স্টাইল আছে, যেটা আপনার মনের মতো হয়, যেটার মধ্যে প্রেস্টিজ আছে, যেটার মধ্যে ভাব আছে, বাংলা কথা, সেই ভাব চোদাইতে থাকবেন। টাকার মুখ দেখবেন কেমনে? খেলোয়াড় হবেন কেমনে? আপনার তো খুঁতখুঁতানি শেষ নাই। আপনার শিক্ষা, আপনার স্ট্যাটাস, আপনার স্টাইল, আপনার ফ্যাশন আপনাকে খুঁতখুঁতে অ্যালার্জি সম্পন্ন একটা থার্ড ক্লাসে পরিণত করছে, ব্যবসায়ীতে পরিণত করে নাই। ব্যবসায়ীতে পরিণত করে নাই। ব্যবসা একটা ডিফারেন্ট জিনিস। ব্যবসা করে যখন কোটি কোটি টাকার মালিক হবেন, নিজের বাড়ি হবে, নিজের গাড়ি হবে, সুন্দর বউ হবে, বাচ্চা কাচ্চা থাকবে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে, এরপরে সাথে আরো 4-5টা গার্লফ্রেন্ড তলে তলে থাকবে, মাঝে মধ্যে দেশ বিদেশ সাঁতরাইতে যাবেন, তারপরে যে ভাব মারবেন, এর আগে ভাব মারার তো টাইম নেই। এর আগে ভাব মেরে লাভটা কি? পেটে নেই ভাত, তো বসে ভাব মারেন। বাপের টাকায় চলেন, মারেন ভাব। প্রবাসী ভাইয়ের টাকায় ফুটানি করে বেড়ান, বাইক একটা চালায় বেয়াদবের মতো চুল কাটে ভাব মারে বেড়ান, মুই যে কি হনুরে। আরে আপনার মতো বালসালের গুনতে কারো সময় আছে? আপনার যে কত বড় পার্টি, কত বড় টাকাওয়ালা, কত বড় সুন্দর, কত বড় সোনার সাইজওয়ালা লোকজন পোলাপান রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আপনারে কারো গুনার টাইম আছে? আপনি তো একটা চ্যাটের বাল, নিজে হ্যাডাম মনে করেন। আপনার মতো হ্যাডামরে কারো জুতো মুছতে কোনো কামে লাগে না। সবার আগে এইটা, বাথরুমে যে ন্যাংটা হয়ে আয়নার সামনে দাঁড়ায়, পা থেকে মাথা পর্যন্ত তাকায়, দেখবেন যে হু দা ফাক আই অ্যাম,
আমি কে, মানুষ কি কারণে আমারে গুনবে, এইটা যেদিন চিন্তা করতে পারবেন ঠান্ডা মাথায়, সেদিন থেকে আপনার লাইফ তৈরি হয়ে যাবে। তারপর চিন্তা করবেন যে আমার বাপের পরিচয় পরিচিত হব না, মার পরিচয় পরিচিত হব না, শ্বশুর শাশুড়ির পরিচয় পরিচিত হব না। আমি এমন কিছু করব যেখানে আমার কম মূলধনে শুরু করব, এরপর আমার পরিশ্রমের বিনিময়ে টেকনিক খাটায়, এই যে বললাম 54 টাকায় কিনে 55 টাকায় বেচেন, আপনি কি চুরি করছেন? 1 টাকাও চুরি করেন নাই। এরকম হক হালাল ভাবে কোন ব্যবসায় কিভাবে কাজ করলে কত কম মূলধনে কত দ্রুত আমার ফান্ড তৈরি হয়ে যাবে। গাইটের ব্যবসা করব, গাইটের ব্যবসা কোন মালটা দ্রুত আমার ফান্ড তৈরি করে দিবে, নামিছি মাত্র 20,000 দিয়ে, দেখতে দেখতে 1 মাসের মধ্যে আমার এটা 5 লাখে পরিণত হয়ে যাবে। আমার সেই মাল দরকার। আর ওই মাল কোথায় বেচতে হবে সে জায়গায় চলে যাব। মানুষ নিজের বাপ মারে ছাড়িয়ে আমেরিকায় চলে যাচ্ছে না উন্নত জীবনের জন্য, মরা পরেও দেখতে পাচ্ছে না, 5 বছর পরে এসে কবর জিয়ারত করে। তা আপনার ওই ঘরের মধ্যে বসে উমনি মুরগির মতো বসে থাকার দরকার কি? আপনি যে মালটা নেবেন ওই মালটা কোথায় গেলে বাংলাদেশের সবচেয়ে বেশি রেট পাবেন সেখানে চলে যাবেন। আপনার বাড়ি জামালপুর, লেডিসের টপস নিছেন, 7 দিনের জন্য চলে আসবেন ইডেন কলেজের সামনে, আপ্পি আপ্পি করবেন, সুন্দর করে চোখটা একটু ছোট করে সুন্দর করে মিষ্টি করে বলবেন, আপি এটা আপনাকে খুব মানাবে, আপি এটা যে কত মানাবে আপনাকে, আপনার গায়ের কালের সাথে আর চুলের যে কাটিং এটার সাথে খুব সুন্দর মানাচ্ছে। এভাবে আপনাকে ঢং শিখতে হবে, করে মাল বেচে 7 দিনের মধ্যে ক্যাশ 3 গুণ বানায় নিয়ে জামালপুর অথবা শেরপুর বাড়ি চলে যাবেন, আবার আসবেন। কারণ এবার নামিয়েছিলেন 20,000 নিয়ে, এবার ক্যাশ হচ্ছে 80,000, এবার 3 গুণ মাল নিয়ে আসবেন। এই 80,000-এ 8 লাখ বানানো না পর্যন্ত চলতে থাকবে। এইটাকে বলে ব্যবসায়ী। আর আপনার ঘরের খাবার খাবেন, এসির বাতাস খাবেন, বাপ মার হ্যাডামগিরি ফুটায় বেড়াবেন, বড় হবেন কেমনে, ব্যবসায়ী হবেন কেমনে? বিপদের সময় কিভাবে টিকে থাকতে পারেন সেইটাকে বলে ব্যবসায়ী, সেইটাকে বলে পুরুষ। আপনি তো পুরুষই হন নাই রে ভাই, আপনি এখন হাফ লেডিস। ব্যবসার ভাষায় আপনি এখন হাফ লেডিস। আর এরপরে আপনার তৃতীয় জায়গা হচ্ছে ওই অনলাইনে মোটিভেশনাল কোর্স করা, হাজার হাজার টাকা বাপের শ্রাদ্ধ করা, আর এই বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করা, ওই মানুষের মিষ্টি মিষ্টি মোটিভেশনাল ডায়লগ টায়লগ শুনে, সুন্দর সুন্দর শিক্ষা টিক্ষা শুনে, বালের শিক্ষা দিয়ে কি হবে? ওর কাজই তো মুখ বেঁচে খাওয়া, কথা বেঁচে খাওয়া, ওর মতো করে বেঁচে খেয়ে চলে যাচ্ছে। আপনার লাভটা কি হচ্ছে? আপনার এত মোটিভেশন টেশন দরকার নাই তো। আমি তো ডাইরেক্ট মোটিভেশন একটাই আপনার মেডিসিন দিয়ে দিয়েছি, বাথরুমে যান, ন্যাংটা হন, ন্যাংটায় দাঁড়ায় দেখেন। ওই যে যেমন বেটিরা দেখবেন 35 বছর পরে, যখন একটা মেয়ের বিয়ে হয় কথার কথা 22-23 বছর পরে সময়ে, এরপর সংসার সুন্দরভাবে চলতে থাকে। কোনো কিছুর কিন্তু শারীরিক সম্পর্ক থেকে শুরু করে কোনো কিছুর আনন্দ বিনোদনের অভাব হতে থাকে না। বাট যখন তারা তাদের মধ্যে ম্যাচিংয়ের অভাব থাকে এবং উচ্চাভিলাষী হয় এবং মিথ্যাবাদী হয়, তখন তাদের দূরত্ব তৈরি হতে থাকে। হতে হতে ওই বেটি মনে করেন যে 20 জায়গায়, তারপর তার ফেসবুকের আইডি মাইডি খুলে দেখবেন 100টা প্রবাসী প্রবাসী সব অ্যাড আছে, সব বাঙালি চুরাকে 35 বছর বয়সে যে ওই ডিভোর্স যখন হয়ে যায়, তখন সে কি করে জানেন? হয় ধার্মিক খুঁজে, নয় ভদ্র, অমায়িক, দায়িত্ববান, কেয়ারিং, বিধবা অথবা ডিভোর্সি পুরুষ খুঁজে। আরে ভাই, আপনার জীবনেই তো কিছু নাই, আপনি আর একজনের মধ্যে কি খুঁজেন? এইসব বেটির সাথে যখন অন্য পোলাপান অথবা অন্য বেটারা যখন প্রেম করতে চায়, তখন তো ভাবের চোদনের কথা পাওয়া যায় না। তো এরকম সিস্টেম হইলে বেটিকে কই দিবেন যে আপা 35 হয়ে গেছে না, বাথরুমে যান, যে ন্যাংটায় দাঁড়ায় দেন আপনার শরীরে কি চেয়ারে আছে, আর কাজ করে খাওয়ার কি যোগ্যতা আছে? চেয়ার বানাইতে পারেন নিজের হাতে? রিক্সা চালাইতে পারেন? দোকান চালাইতে পারবেন? পারেনটা কি কাম? তা আপনার তো বা বসে করতে, আপনার রেট তো 2,000 টাকাও নেই। আপনার সব ভালো কোয়ালিটির জিনিসের যেগুলো টাস টাস শব্দ হয় সেসবের রেট অনেক বেশি, তাও 5,000। আপনার রেট তো 2,000ও নাই। এত বাম মারায় লাভ আছে? আমি আপনার লাইফ তৈরি করতে চাইছি, পছন্দ হইলে শক্ত করে হাত ধরেন, লাইফ তৈরি করে দিব।
মজা আপনিও পাবেন, আমিও পাবো, ওটা হচ্ছে ফাও। বেসিক্যালি দেখেন আমার সাথে চললে আপনার লাইফ তৈরি হয় কিনা। আপনার বাপেও এই বয়সে আপনার ভাইতেও আপনার এই বয়সে আপনার লাইফ তৈরি করে দেবেন, ওই বাসায় কাজের বিডি মতো খাটবেন। এই যে মানসিক ডেলিভারিটা আপনাকে দিতে হবে পুরুষ মানুষ হইলে, দিস ইজ কল্ড বিজনেস মেন্টালিটি। আপনার সেটা না করে কোন বেটির দুধ পাশা কত বেড়ে আছে, আর কেমনে ঝুলে ঝুলে বেড়েছে, আর কেমনে দুল আছে, আর সেটার পিছনে টাকা শ্রাদ্ধ করতে থাকবেন। বেটা মানুষ হয়ে তো জন্মান নাই, শিয়াল কুত্তা হয়ে জন্মাইছেন। আগে বেটা মানুষ হয়ে জন্মাইতে হবে, পুরুষ হয়ে জন্মাইতে হবে। নারীরে ওই গাইনি ডাক্তার হওয়ার দরকার নেই বেটা মানুষ হয়ে। হাজার বেটির বাসা দেওয়ার জন্য আপনার গাইনি ডাক্তার হওয়ার দরকার নেই, মেকআপ ম্যান হওয়ার দরকার নেই, নৃত্যশিল্পী হওয়ার দরকার নেই। তারপরে মেয়েদের ফ্রেস ক্লাব নয় যে কি কি ক্লাব আছে, এসব ক্লাবের সভাপতি সেক্রেটারি বেটা মানুষ হয়ে হওয়ার দরকার নাই। আপনি বেটা মানুষ, বেটা মানুষের মতোই থাকেন, ওইটাকেই আপনাকে আপনার লাইফ তৈরি করে দিবে। এই যে কথাগুলো বলে দিচ্ছি প্রচন্ড বিচ্ছিরি বিচ্ছিরি কথা, কিন্তু নতুন প্রজন্ম যারা আছেন লাইফ তৈরি করে দিচ্ছে। আপনার বাপেও যেটা কোনোদিন করবে না আপনার জন্য, রিয়েলিস্টিক কথাবার্তা। তাহলে আপনার ব্যবসার সূত্র শিখাই দিলাম। এরপর নিউ মার্কেটের সামনে একটা ভিডিও দেখছেন, আমার এই ভিডিওর আগে একটা দুইটা ভিডিও আগে, দেশের সরকার বলতেছে হকার উঠাও, মানুষ চাচ্ছে হকার উঠাও। বাংলাদেশে কোনো সরকারের বাপের ক্ষমতা আছে হকার উঠাবে? কেমনে উঠাবে? ওটা দেখলে পুলিশের সহযোগিতা লাগবে। তা পুলিশই তো হকারের মাধ্যমে প্রতিদিন শত কোটি টাকা কামাই করে। পুলিশ কি এত পাগল ছাগল হয়েছে যে ওর ফার ডে 5 লাখ টাকা কামাই, 10 লাখ টাকা কামাই এটা বন্ধ করবে সরকারের কথায়? উল্টা পুলিশ সরকার রেখায় দিবে, এটাই বাস্তব। কারণ আমাদের দেশে ওই যে একটা কথা বললাম যে সরকারি কর্মকর্তারাই রাষ্ট্রের সবচেয়ে বড় রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। চুরি, সিটারি, অনিয়ম, খালি পোশাকটা যখন গায়ে দিয়ে চেয়ারে বসে আর যখন ভাব মারে তখন মনে করেন যে খালি ওই মুখ দিয়ে খালি কোরআন শরীফ আর বাইবেল বাড়িতে থাকে, আর চেয়ার দিয়ে উঠে যখন পিছনে যাবে তখন খয়রাতির মতো হাত পাততে থাকে। প্রতিটা অফিসার, প্রতিটা সরকারি কর্মকর্তার সেম অবস্থা। মাস্টারেরও যে অবস্থা, সরকারি হুজুরেরও সেই অবস্থা, সরকারি উকিলেরও এই অবস্থা, সরকারি প্রশাসনের এই অবস্থা। এর মধ্যে আপনাকে ব্যবসায়ী হতে গেলে যখন বড় হতে যাবেন তখনই আপনাকে তারা অ্যাটাক করবে। সিটার বাটপার কত মামলায় কতভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। এক হচ্ছে আপনি মনে করেন ইন্ডিয়াতে কয়টা অথবা চায়নাতে কয়টা লাউয়ের বিচি নিয়ে আসেন, দেন ইম্পোর্ট ট্যাক্স। এরপর কেনার সময় ব্যাংকের থেকে লোন নিয়েছিলেন, টাকা ছিল না, ব্যাংকে দেন সুদ। এবার এই লাউ এনে লাগাইছেন, জমির দেন খাজনা। এরপর এই লাউ যে বড় হয়েছে এটারে মাগনা বেশি দিতে হবে, কারণ এলাকায় দলীয় লোক হচ্ছে ওই হাটের অথবা বাজারের ইজারাদার। এরপর হাটে ইজারার বাগা। এরপর এই মালটা যে ট্রাকে আসবে, ট্রাক যে রাস্তায় চলবে দাও ট্যাক্স টোকেন। এরপর যে তেলে চলবে সেই তেলে অথবা গ্যাসে দাও ট্যাক্স। এরপর সেটা আসবে ঢাকায়, মধ্যিখানে পুলিশ ধরবে, ধরে পুলিশে দাও 2000, 10,000, 1 লাখ। এরপর যে বাজারে ঢুকবে সেই জায়গা দাও খাজনা। হইতে 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 12 টাকার লাউ 100 টাকা পাইতে জান্ডা বেড়ে যাবে। লাউ তো লাউয়ের দাম পাইল না, কৃষকও লাউয়ের দাম পাইল না। আর এই 2 টাকা 12 টাকার মাল যে 100 টাকা হয়েছে সরকারেরও তেমন ফায়দা হইল না, সব রাস্তার মানুষই খেয়ে গেল। আর যে ট্যাক্সের টাকাটা জমা দিয়েছেন ওই ট্যাক্স সরকারি খাতে জমা হয়েছে কিনা, অথবা যে ব্যাংকের মাধ্যমে জমা দিয়েছেন সেই ব্যাংক এটা মেরে নিয়ে চলে গেল কিনা, সরকার পর্যন্ত টাকাটা পৌঁছাচ্ছে কিনা, আর পৌঁছানোর পরেও সেই সরকারের সেই টাকাটা আবার যখন রাষ্ট্রের উন্নতির কাজে অথবা আপনার আমার সন্তানের উন্নতির কাজে
শিক্ষা খাত, বিভিন্ন আপনার ভর্তুকি খাত এখানে ব্যয় হচ্ছে, সেইখানেও চুরি। সেখানেও 100 টাকার বিলে 10,000 টাকা বিল বানায় দেখায় দেওয়া হচ্ছে। তাহলে এই চুরিটা করতেছে কে? রাষ্ট্রে কি কারণে এত টাকা গরিব মানুষ ট্যাক্স দিচ্ছে, কিন্তু রাষ্ট্রের এবং সাধারণ মানুষের জীবনের উন্নতি হচ্ছে না? কি কারণে? কারণ হচ্ছে এই রাজনীতি আর হচ্ছে সরকারি, এই যে দুই গ্রুপ এই রাষ্ট্রের মধ্যে, এই দুই গ্রুপ ঠাটা পর্যন্ত বাস পড়ে মরে যাওয়া না পর্যন্ত এই বাংলাদেশ কোনোদিন বদলাবে না। এই বাংলাদেশ বদলাতে গেলে একটাই শুধু কাজ করতে হবে, যে আল্লাহর কাছে অথবা ভগবানের কাছে অথবা যিশুর কাছে চাইতে হবে, আল্লাহ এই যত সরকারি কর্মকর্তা আছে আর যত রাজনৈতিক ব্যক্তি আছে দেশে ভালোবাসে, এগো তুমি ঠাটা ফেলায় মেরে ফেলায় দাও, তারপরে বাংলাদেশ সাধারণ জনগণই তৈরি করবে। এর মধ্যে যে এত কাহিনী করে তারপরে আপনি ব্যবসা করবেন, ব্যবসায় আপনি বেশি টাকা ব্যাংকের থেকে লোন নেবেন, 1,000 কোটি টাকা নিয়ে কিছু চাল আপনি এখন বর্ষাকালে কিছু পাট কিনে রাখবেন 3,400 টাকা করে, শীতকাল হলে সেটা 7,000 টাকায় বেচবেন। এটি তো ব্যবসা। যত বেশি মূলধন দিয়ে বেশি মাল আটকাইতে পারবেন তত হচ্ছে আপনার ব্যবসা। আপনি মাল আটকাইছেন, কত করে ডাল আটকাইছেন, চাল আটকাইছেন, এরপরে সরকার এসে তবে আপনি সিন্ডিকেট করেছেন, আপনার নামে 50 লাখ টাকার মামলা। তো ব্যবসাটা করবেন কোত্থেকে বলেন? এই রাষ্ট্রে ব্যবসা করে বড় হওয়ার কোনো সুযোগ নেই। ব্যবসায়ী হওয়া মানে কয়দিন পরে নিজেকে দেনাগ্রস্ত, সিটার, প্রতারক, মামলায় জড়ানো থেকে শুরু করে বিভিন্ন কাজে নিজেকে ইনভলভ করে ফেলা। আপনি ইনভলভ করবেন না, সরকারি ব্যক্তিরাই অথবা আপনার চারপাশের রাজনৈতিক ব্যক্তিরাই আপনারে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে অথবা ফাঁসায় অথবা বিভিন্ন ট্র্যাপে ফেলে আপনার কাছ থেকে ফয়দা নেওয়ার ধান্দা করবে। লাস্টে আপনার ওই কলকারখানা সব কিছু বেঁচে টেচে দিয়ে ব্রেন স্ট্রোক করে ইউনাইটেড হসপিটালে মরে যেতে হবে। এটি সিম্পল। এর মধ্যে যদি আপনি আপনার ব্রেন চালায় টিকে থাকতে পারেন, তাহলে সেটাকে বলা হচ্ছে সার্ভাইভাল পাওয়ার, টিকে থাকার শক্তি। আর তখনই শুধুমাত্র আপনি ব্যবসায়ী হয়ে টিকে থাকতে পারবেন। এই যে দেখেন, সরকার বদলাইছে, বসুন্ধরা গ্রুপের মালিক ফলানোর জায়গা পাচ্ছে না, এই এসালম গ্রুপ ফলানোর জায়গা পাচ্ছে না। আবার কালকে সকালে আওয়ামী লীগ সরকার আসুক, কালকে সকালে দেখবেন বাংলাদেশের সেনা প্রধানও পারলে এদের স্যালুট দিচ্ছে। এই তো, শুধু জালে ধরা পড়লেই আপনি মারা। তাহলে বাংলাদেশের মতো এরকম একটা খুব কাট ক্লিয়ার কথা, প্রশাসনিক এবং রাজনৈতিক থার্ড ক্লাস ব্যবসায়িক পরিবেশে আপনি ব্যবসায়ী হতে চাচ্ছেন, এর অর্থ আপনার মধ্যে কোয়ালিটি, ইন্টেলেকচুয়ালিটি তৈরি করতে হবে। বইয়ের ভাষা দেখে হইতে পারবেন না, ভিডিও দেখে হইতে পারবেন না, কোনো কিছু দেখে হইতে পারবেন না। তাহলে এই যে ভিডিও শুরুতে এই যে গরুর ভুসি থেকেই আপনার এই যে ইনকাম দেখায় দিলাম, প্রতিটা জায়গায় ইনকামের ব্যবস্থা আছে, শুধু আপনাকে ঠান্ডা মাথায় খেলোয়াড় হইতে হবে। আর জীবনে খেলোয়াড় হইতে চাইলে আমার সাথে দেখা করে যাবেন, আপনার জন্য দাওয়াত রইল, দেখা করে যাবেন। আমার এখানে 1 টাকাও ফি দেওয়া লাগে না, আমার ভিডিও থেকে আমি 1 টাকাও কামাই করি না, বাট লাইফ তৈরি করে দিব। আর যদি দেখা করতে আসতে না পারেন তাহলে সবই নয় বলবো, আমার প্রতিটা চ্যানেলের একদম প্রথম ভিডিও থেকে আজকে পর্যন্ত সব ভিডিও মন দিয়ে দিয়ে দেখেন, কাগজ কলম নিয়ে নোট করে করে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। বড় ভার্সিটিতে পড়ে তা শিখতে পারবেন না, পারবেন না। তো যাই হোক, আপনাদের সাথে ঈদের পরবর্তী অনেক গল্পগুজব করে দিলাম। আমার অ্যাকচুয়ালি অনেক জ্বর, সর্দি, কাশি, তার মধ্যেও কাশি নেই, সর্দি, জ্বর, বুকে ব্যথা, তার মধ্যে ইমার্জেন্সি মাল ডেলিভারি দিতে হবে। আর আমি তো ঘরে বসে থাকা পাবলিক না, তো চলে আসছি চট্টগ্রামে, আজকেও কিছু মাল ডেলিভারি দিলাম। এখনও পর্যন্ত গোডাউনগুলো খোলে নাই, তো আমাদের 2-3টা মাল ডেলিভারি দিতে বাকি আছে, কারণ গোডাউনের মালিকরা এখন আসে নাই, ইম্পোর্টার এখনো আসে নাই, কাজে এখনো নিয়োগ দিন, ওই 2-4 জন ব্যবসায়ী টুকটাক আসছে। তা আপনাদের যে মালগুলো, এই মালগুলো খুব সহজলভ্য মাল নয়, এগুলো যেসব গোডাউনে হাই কোয়ালিটির আছে
সেগুলো আরও 2-1 দিনের মধ্যে খুলে যাবে। খুলে গেলে আপনাদের মালগুলো ডেলিভারি দেওয়া হবে। এগুলো নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই, কারণ গত 5 বছরে কেউ বলতে পারবে না এরকম সরকারি বন্ধ অথবা আবহাওয়াগত কোনো সমস্যা অথবা একদম মালের সিরিয়াস ক্রাইসিস মানে মার্কেটে নাই, এরকম সিচুয়েশন না হওয়া পর্যন্ত আমাদের অন্তত 2 দিন মাল ডেলিভারি দিতে বাকি মানে দেরি হয় নাই। ইভেন শুক্রবারে ব্যবসায়ী বাপের বাড়ি চলে গেছে বাঁশখালী ভটিয়া, সেই জায়গা থেকে মোটরসাইকেল পাঠায় উঠায় এনে গোডাউন খোলায় শুক্রবারে রাত 8টার মধ্যে মাল ডেলিভারি দিয়ে দিচ্ছি। আমি সেই জোবায়েত ভাই যে ভাই আজকে শুক্রবার, আজকে হবে না কালকে, এইসব ঢং করার টাইম আমার কাছে নাই। তা এখন যেটা হয়েছে ঈদের সময় তো সাংগতিক কারণেই দেখতেছেন সরকারি অফিসাররা এখন অফিসে জয়েন করে পারে নাই, এত মধু খাওয়ার পরেও। এত মধু খাওয়ার পরে সরকারি চাকরি করে মরে যাবে, তার বউ বাচ্চা যতদিন বেঁচে থাকবে 20 বছর 50 বছর, তারাও ওই বাপের পেনশনের টাকা পাইতে থাকবে। তাহলে একটা সরকারি চাকরি বুঝেন কোন লেভেলে আপনাকে সম্মান দেয়, জীবনের নিরাপত্তা দেয়, আর আপনি মাদার চৌধে বসে দেশের পুটকিটা মাইরে খালি 2 হাত ভরে ঘুষ খাইতে থাকেন। তা আমি রাজা হইলে তো সবার আগে একদম ব্রাশ ফায়ার করে দিতাম ওপেনে, যে রাষ্ট্র আপনি মরে যাওয়ার পরে সাধারণ মানুষ প্রতিদিনের বাত ম্যানেজ করতে পারতেছে না, আর রাষ্ট্র আপনি মরে যাওয়ার পরে আপনার বউ বাচ্চারে বিনামূল্যে শিক্ষা মিক্ষা বাত রেশন কত কিছু দিচ্ছে, চাল ডাল পেঁয়াজ রসুন টাকা, আর আপনি এই চেয়ারে বসে দায়িত্ব পালন না করে চুরি চামারি বসাবেন। এটা কি ইয়ারকি মারার জায়গা? ইয়ারকি মারার জায়গা? একদম ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে দিতাম। আমি এত ভদ্রলোক মানুষ না। যাই হোক, কি আর করার, ব্যবসা করতে নামছি মানে পৃথিবীর সবচেয়ে খারাপ সিটার বাটপার প্রতারক, তারপরে কি হচ্ছে অযোগ্য, থার্ড ক্লাস, বুদ্ধি প্রতিবন্ধী, খয়রাতি, সবকিছু টাইটেল আল্লাহর ইচ্ছায় গাড়ে পরে আছে, এটা নিয়েই এগোইতে থাকি। ঠিক আছে, তো আমার ভিডিও যারা দেখেন সবার জন্য শুভকামনা। আজকে থেকে মাল ডেলিভারি শুরু হয়েছে, আপনাদের যাদের গাইড লাগে যোগাযোগ করবেন। আমার নিজের হাতে, আমি অসুস্থ, আমি ঢাকায় বসে ফোন দিলে 100 গাইড ডেলিভারি হয়ে যায়, বাট এটা আমাকে দিয়ে সম্ভব না। আমার নিজের হাতে চেক না করে একটা মাল আমি দেই না, কারণ আমি অনেক গর্ব করে বলি আল্লাহর ইচ্ছে আমার হাতে যে মাল বের হয় সে মালে ব্যবসা হয়, আর আমার হাত দিয়ে বের হতে গেলে আমাকে এখানে থাকতে হবে। তো দোয়া করবেন যেন সুন্দরভাবে এবছর আপনাদের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করতে পারি। আর আমাদের গাইটের ব্যবসার পাশে খাদ্যদ্রব্য, মাছ গবাদি পশু, তারপরে পোলট্রি ফিডের নতুন ব্যবসা চালু হচ্ছে, তারপরে খেজুর, তারপরে প্রায় 170-80 রকমের মশলা, তারপরে শুটকি 72 রকমের, তারপরে সামুদ্রিক মাছ, সামুদ্রিক ও দেশি মাছ প্রায় 50 থেকে 60 রকমের, প্রায় 380 থেকে 480টার মতো প্রোডাক্ট নিয়ে নতুন খাদ্যদ্রব্য সরবরাহকারী কোম্পানি অথবা কমিশন সেলস এজেন্ট কোম্পানি চালু হতে যাচ্ছে। হয়তো বা এই মাসের মধ্যেই আপনারা শুভ সংবাদটা পেয়ে যাবেন। আমাদের গাইডের ব্যবসার এই সময়টা হচ্ছে কন্টেনার ধরে মাল কিনে ব্যবসা করার সময়। খাতুনগঞ্জে এখানে অনেকে টাকা ইনভেস্ট করে, 1 কোটি টাকা ইনভেস্ট করলে, জুন জুলাই মাসে ইনভেস্ট করলে 1 কোটি টাকা, ডিসেম্বরের অথবা জানুয়ারির 31 তারিখ 6 মাসে 5 লক্ষ টাকা প্রফিট দেওয়া হয়। এটা খাতুনগঞ্জের নিয়ম। আমরা সেখানে আপনাদের অফার করে দিচ্ছি, আমরা 5 লক্ষ না 6 লক্ষ টাকা আমরা আপনাদের প্রফিট শেয়ার দিব। কেউ যদি ইনভেস্ট করতে চান 1 কোটি ইনভেস্ট করতে পারেন, কেউ যদি ইনভেস্ট করতে চান ন্যূনতম 33 লক্ষ টাকা 1 কন্টেনার মালের দাম, এটি ইনভেস্ট করলে সে অনুপাতে আমরা আপনাকে অগ্রিম, আপনি আপনার চেক এবং পেমেন্ট পাওয়ার সাথে সাথেই একই সাথে আমরা আপনাকে স্ট্যাম্প করে প্লাস আপনাদের ব্যাংকের চেক প্রফিট সহ দিয়ে দিব, এবং প্রতিটা ডেটে আপনি আপনার চেকটা ক্যাশ করে নিতে পারবেন, ডেট ইনশাল্লাহ মিস হবে না। তো খাদ্যদ্রব্যের কোম্পানিতে এরকম বিশাল প্রসপেক্ট আছে, বিশাল প্রসপেক্ট। বাংলাদেশের কোথায় কোন খাদ্যদ্রব্যে কোথায় ভেজাল মেশানো হচ্ছে, চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে অপচনশীল যত রকমের খাদ্যদ্রব্য আছে, মশলা থেকে শুরু করে সব আইটেমের সব থেকে ভালো ইম্পোর্টার কে, সব থেকে দুর্নীতি কোথায় হয়, সব থেকে
খারাপ কি? একটা একটা করে আমরা আইটেম ধরবো, 480টা আইটেম। প্রতিটা আইটেমের ভিডিওতে আপনাদের আমরা শেখাই দিব কোন আইটেম কোথায় জন্ম, তার কোয়ালিটি কি, কিভাবে ভেজাল করা হয়। এরপরে সব ভেজাল, জাউরামি, বদমাইশি, চুরি এগুলো শেখাই দিয়ে তারপরে সাধারণ মানুষকে সচেতন করে তারপরে সাধারণ মানুষের কাছে মাল বিক্রি করবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। খালি দেখতে থাকবেন। আর যাদের দেশ যত ঝড় তুফান হোক, যত বন্যা হোক, যত করোনা হোক, যত বিশ্ব মহামারী হোক, যত দিন যাক, যত রাজনৈতিক বদল হোক, যত অভাব অনটন আসুক, দুর্ভিক্ষ আসুক, খাদ্যদ্রব্যের দাম কখনো কমবে না। আর সেটা যদি অপচয়নশীল হয় তো এখানে লসের কোনো কারণ নেই, 1 টাকা হলে লাভ হবে। আর মার্কেটে সবাই যেটা বিক্রি করে তার মধ্যে সব থেকে ভালোটা কি দেওয়া যায়, সেটাই হবে আমাদের যুদ্ধ। দাম কাছাকাছি ঠিক রেখে সবচেয়ে ভালোটা কি দেওয়া যায়। তো এই ব্যবসায় যদি কেউ ইনভেস্ট করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন আপনারা, 01825581451 অথবা 01612344302। এই দুটো নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করবেন। আমরা সেনা কল্যাণের খাদ্যদ্রব্য থেকে শুরু করে একদম ইম্পোর্ট পর্যন্ত ইনশাল্লাহ আমরা চলে যাব। ইম্পোর্ট পর্যন্ত চিনি থেকে শুরু করে কোনো কিছু বাকি রাখবো না। শুটকি থেকে শুরু করে সামুদ্রিক মাছ থেকে শুরু করে কার কি লাগবে খালি ফোন দিয়ে চাইতে থাকবেন। আর আমরা ওয়েবসাইট করতেছি, সব প্রোডাক্টের সব কিছুর দাম, গুণগত মান, সোর্সিং কোথা থেকে কিভাবে ইন ডিটেল সব লিখে দিব। ভাই আমার তো চুরি করে খাওয়ার দরকার নেই। মার্কেটে যে চালটা মিনিকাটের হাই কোয়ালিটি বলে বিক্রি করে, সেই চালটাই যদি অরিজিনাল হাইস্ট থার্ড ক্লাস চাল ঢুকায় দিয়ে মেশিনে মিনিকাট মানে ছোট করে কাটিং করে মিনিকাট চাল বানায় দেওয়া যায়, উপরে লিখে দেওয়া যায় প্রিমিয়াম। কত ফ্যাক্টরিতে চোখের সামনে দেখতেছি, ভিডিও করতেছি, প্রমাণ করতেছি, রাখতেছি যে চায়না প্যাকেট আইনে তার মধ্যে বাংলা চাইল ঢুকে দিয়ে চাইনিজ চাইল বলে বিক্রি করতেছে, ইন্ডিয়ান চাইল বলে বিক্রি করতেছে। এইসব ফাপড়বাজিটা সব বন্ধ করে দিব। যেটা কোয়ালিটিটা কোয়ালিটির মধ্যে ঢুকাবো। বাংলা নর্মাল যে বিড়ির যে ক্যাটাগরিটাকে মোটা থার্ড ক্লাস চাল, যেটারে মেশিনে কেটে অতিরিক্ত ফায়দা নেওয়া হচ্ছে আর প্যাকেটের উপর লেখা থাকতেছে প্রিমিয়াম কোয়ালিটির মিনিকাট অথবা নাজির শাইর অমুক তমুক হ্যান ত্যান, আমরা ওখানে মিলের থেকে ডিরেক্ট কোয়ালিটি ঢুকায় তারপরে মার্কেটে বলবো যে আপনি তো থার্ড ক্লাসটাই কথার কথা 50 টাকায় খান, আমার ভালোটা আপনি 52 টাকা দিয়ে নিয়ে একবার চেক করে দেখেন। এই 40 বছর ধরে যে ভাত খাইছেন, এই ভাত খাওয়া আপনারা আমি শেখাবো। এতদিন তো গরুর মতো 40 বছর ধরে খালি চাবাইছেন। ভাত যে কত মজার জিনিস, খাদ্য যে কত মজার জিনিস, আল্লাহ যদি জুবাইদ ভাইরে বাঁচায় রাখে পুরো বাঙালি জাতিরে শিখায় ছাড়বে যে আপনার সৎ এবং পবিত্র টাকায় আপনি খাবার খাবেন, আপনার খাবারটা কতটা ফ্লেভার, কতটা টেস্ট এবং কতটা পিওর হতে হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে আর যদি সামর্থ্য দেয়। তা আপনারা যারা দেশে প্রবাসে বিভিন্ন ভাই ব্রাদার আছেন, বিভিন্ন আকামে টাকা পয়সা এই জায়গায় ইনভেস্ট করেন, যদি আমার সাথে যদি ইনভেস্ট করতে চান ইনভেস্টমেন্ট পার্টনার হইতে পারবেন। ব্যবসায়িক পার্টনার আমি কাউকে বানাই না, কারণ ওই নানা মুনির নানা মত 14 মতে ব্যবসা 14 রকমের হয়ে যায়, 14 রকমের লিডারশিপে। আপনি টাকা দিবেন, আমরা ব্যবসা পরিচালনা করব, আয় ব্যয় পার্ট টু পার্ট হিসেব আপনারও দেখাই দিব, সরকারেরও দেখাই দিব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। কারণ অকালালভাবে কামাই করতেছি, চুরি করার তো দরকার নেই। আমার তো ভেজাল মিশায় রাতারাতি কোটিপতি হওয়ার দরকার নেই। রাতারাতি কোটিপতি হলে তো পরের দিন জেলখানায়, দরকার কি? আস্তে আস্তে খাই, একবারে 10 কোটির মালিক না হয়ে 10 বছরে 1 কোটি করে কামাই করি। ওইটাই তো স্বাভাবিক জীবন, ওইটাই তো ব্যবসায়িক ভদ্রতা, শালীনতা, আর ওইটাকেই বলা হয় ব্যবসায়ী। তো সেই লেভেলেই আমরা থাকি। রাতারাতি মানুষের ঠকায় তো আপনার এইসব করার দরকার নেই। গ্রুপ অফ কোম্পানিজের মালিক হব আর পরের দিন জোরে পড়ে যাবো, দরকার নেই তো। আমার প্রতিদিন আর কিছু না যাক, গরু ছাগলের খালি ভুসি যাক, কিছু প্রোটিন যাক, কিছু মাছের খাদ্য যাক। মাছের খাদ্যের জগতে যত রকমের কোয়ালিটি আছে, কোথায় কত প্রোটিন কিভাবে প্যাকেটের পরে লেখা থাকে, ভিতরে 2% প্রোটিন থাকে না, পার্ট টু পার্ট সব শেখাই দিব।
তারপরে মাল বিক্রি করবে। এরপরে কবে যে গরুরে খান দেন। আগে তো অমুক অমুক বড় বড় গ্রুপ অফ কোম্পানিজের অথবা ভিআইপি কোম্পানির বুঝি অথবা হাঁস মুরগির খাদ্য খাইছেন অথবা মাছের খাদ্য খাইছেন, আপনার মাছের চেহারা তো যা। আর আমিও আপনার খাদ্য দিচ্ছি, একটু দেখেন মাছের চেহারা আগে 4 মাসে যেটা হয়নি এখন সেটা 2.5 মাসে সেটা হবে। কারণ ওই যে বাংলাদেশের মানুষ হোমিওপ্যাথিকে বিশ্বাস করে না, কারণ কি জানেন? অরিজিনাল হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে ভেজাল মিশাইতে 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 5 বছর ওই এক ফোঁটাই খালি বাড়তে থাকে। মধ্যিখানে দুর্নামায় হোমিওপ্যাথিক ডাক্তারের সিটার এক গাজীপুর অঞ্চলে অথবা যেসব জায়গায় গার্মেন্টস টার্মেন্টস আছে ওর পাশেই তো খালি যৌন যৌন চর্ম ওষুধ বেচে মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। হোমিওপ্যাথিক ডাক্তার একজন বাড়িঘর যে দেখবেন 5 বছরে মিনিমাম 1 কোটি টাকার মালিক হয়েছে, খালি পানি খাওয়ায়। কিন্তু অরিজিনাল হোমিওপ্যাথিকের 1 ডোজ যদি আপনার শরীরে পড়ে, এইটা যে ইফেক্ট দেবে আপনার চোখ মুখ পায়খানার থেকে শুরু করে সব কিছুতে আপনার চেঞ্জ চলে আসবে। তো খাদ্য হচ্ছে সেরকম একটা জিনিস যে খাদ্য যদি ভেজাল না পড়ে তা আপনার সন্তান তো দূরের কথা, আপনার বই তো আল্লাহর ইচ্ছা বাচ্চা হাতির মতো হয়ে যাবে, হবে না? তখন আল্লাহর ইচ্ছা বলতে পারবে না যে বউরা যে কয় না যে তোমার সংসারে এসে খালি কষ্ট করে গেলাম, বাপের সংসারে কত বড় বড় মাছ কিনেছে, 2টা কাপড় কিনে দিছে বছরে, আর এখন তো ঈদের সময় একটা কাপড়ও জুটে না। তো আপনি তো স্টুপিড কোয়ালিটির মানুষ, 3rd ক্লাস, এই জন্য আপনি খালি মাথা নিচু করে বেড়ার মতো থাকেন। আপনি তো কইতে পারেন না মিয়া, তুমি যখন বাপের ওডালে ছিলা তখন তুমি ছিলা ছোট, খাইতে এইটুকুন মাছ, আর এখন তো 4 হাত পাও দিয়ে খাও। আর তখন 3 গজ কাপড়ে তোমার স্যালোয়ার কামিজ টামিজ ড্রেস হয়ে যেত, 6 গজে 2টা হইতো। আর আমি তো এখন তোমার বছরে দিই 4টা 6 গজ করে করে 24 গজ। তা তোমার বাপের সে কি হ্যাডাম আমি কম? হিসাব করে কথা বলবা, কথা হিসাব করে না বললে জিব্বা টেনে ছেড়ে ফেলাই দিব। কারণ কৃতজ্ঞতা বোধ যার নাই সে আমার ঘরে থাকতে পারবে না, আমার জীবনে থাকতে পারবে না। এই লেভেলে তো কথা বলতে পারেন না, বেড়ার মতো মাথা নিচু করে চুপ করে বসে থাকেন। কথা বুঝতে পারছেন? আপনাকে পয়েন্ট আউট করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে হবে। এখানে ওই দাম্ভিকতার কোনো বিষয় না। এখানে যে স্টুপিডের মতো কথা বলবে তাকে স্টুপিডের মতো উত্তর দিতে হবে, অথবা এমন লজিক দিয়ে উত্তর দিতে হবে সারা জীবনের জন্য তার যদি ন্যূনতম ব্যক্তিত্ববোধ এবং শিক্ষা এবং বিবেক থাকে, সে সারা জীবনের জন্য আপনার কাছে মাথা নিচু করতে বাধ্য থাকবে। তা আমার কথা হলো যে খাদ্যদ্রব্য এই ব্যবসায় মানুষকে যে কোয়ালিটিটা সর্বোচ্চ আমরা দেবো ইনশাল্লাহ, মানুষ খাওয়ার পরে তার যে মানসিক স্যাটিসফ্যাকশন সেখান থেকে তার মাথা নিচু হবে যে না একটা ভালো খাবার খাইছি, সম্মানে মাথা নিচু হবে। তো মাল বেচাটা ইম্পর্টেন্ট না, কাস্টমারের মাথাটা নিচু করাটাই হচ্ছে ব্যবসার লিডারশিপ। আর ওইটার জন্য আমার জন্ম হয়েছে, তো ওইটা ইনশাল্লাহ করে ছাড়বো। আপনারা যারা ব্যবসা করতে চান অথবা ইনভেস্ট করতে চান, সরকারি হন বেসরকারি হন, কালো টাকা বলেন সাদা টাকা বলেন, ওটারে কালোরে কেমনে সাদা বানাতে হবে ওটার মাস্টার যদি আমি না হইতা হইলো কেমনে? যে যে কালো টাকারে সাদা বানাইতে পারেন না, তারপরে রাজনীতি করে হাজার হাজার কোটি টাকা বানাইছেন, টাকা লুকাইতে পারেন না, আমাকে 1 টাকাও দিয়া দরকার নেই, খালি একটা ফোন দিয়ে কবেন যে ওস্তাদ প্যাকেট হয়ে গেছে একটু ছাড়াই দেন, 2টা 4টা বুদ্ধি দিয়ে দিব, দেখবেন যে আব্বারও আব্বা হয়ে যাবেন। ওই রাস্তায় বাপ না হয়ে ব্যবসা করতে নামি নাই। কথা বুঝতে পারছেন? তো সবার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আর যাদের যা গাইড টাইড লাগে বলবেন। আর ব্যবসা করবেন ব্রেন খাটায়, ব্রেন খাটায়, কমন সেন্স খাটায়, আপনার এই শিক্ষা দিয়ে না, ঠিক আছে? ওই গোড়ার ডিমের শিক্ষা, তারপরে ইউটিউবের ভিডিও দেখানো, তারপর অন্য ব্লগে এটা বলেছে এত কম চেয়েছে অমুক ভালো হবে, এই বালসালাপ আলাপ আমাদের সাথে একটু করবেন না। কারণ আপনি যা যা বলেন ওগুলো ক্লাস 4-এ মনে করেন ওই হাফ প্যান্টের মধ্যে শুকায় ফেলাইছি, সেই ক্লাস 4-5-এ থাকা অবস্থা হাফ প্যান্টের মধ্যে শুকায় ফেলাইছি। আপনার ব্রেনতে যা বেরোয় ওসে আরও গাঢ় ঘন জিনিস ফেলায় তারপরে শুকায় ফেলাইছি। তো কথা বলতে গেলে আর একটু লেভেলে এসে তারপরে কথা বলতে হবে, যেন বোঝা যায় যে না
আপনার মধ্যে মেধা আছে। এরপর আপনারে উঠায় দেওয়ার জন্য আমি যখনই টের পাবো আপনি একটা বাটার মাখন, আপনাকে তৈরি করার জন্য আমি খাটবো। কারণ আমার ছেলে নাই, আমার সন্তান নাই, আমার দুইটা মেয়ে আছে। সো আপনাকে আপন, আমার কোনো ভাই নাই, আপন কোনো ভাই নাই। তো আপন একটা মাত্র বোন আছে, তো আপনাকে ভাই বোন অথবা সন্তানের মতো নিজের হাতে তৈরি করে দিব। স্বার্থ ছাড়াও মানুষ এই যুগেও কাজ করে, প্রমাণ পেয়ে যাবেন। এই জন্যই জোবায়ের ভাইয়ের নাম গার্মেন্টস জগতে, গাইডের জগতে, আর 2 দিন পরে খাদ্যদ্রব্যের জগতে বাংলাদেশে মিনিমাম 50 বছর লিখে রাখতে হবে, 100 বছর লিখে রাখতে হবে জোবায়ের ভাইয়ের নাম। এখন এই যে ভোক্তা অধিকার টধিকার দেখেন না, কত কিছু বলে দিছি না, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয় বাংলাদেশে সাধারণ মানুষের থেকে। দেখেন 5 বছর যায়নি ভোক্তা অধিকার কিভাবে নেমে পড়ছে, এবং সব থেকে বেশি তাদের ভাইরাল ভিডিওগুলো হচ্ছে কাপড়ের ব্যবসার উপরে। এবার বুঝতে পারছেন আমার প্রতিটা শব্দ কত দ্রুত এবং কত পাওয়ার নিয়ে ইফেক্ট করে। কারণ তারা আমাকে সম্মান করে একটাই কারণে, আমি না জেনে না বুঝে গাট্টারা বেয়াদব অথবা আপনার ওই জেলাস ইগো অথবা বুদ্ধি প্রতিবন্ধীর মতো স্যাসরামি করে কোনো কথা বলি না। পার্ট টু পার্ট প্রমাণ বের করে তারপরে কথা বলি, যেটা ইফেক্টিভ, যেটা ইফেক্টিভ। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। আমি অবশ্যই বলবো হারাম কামাই করে ঘরে যাবেন না, কারণ হারাম কামাইতে সুখ হয় না। লোক দেখানো কিছু জিনিস হয়, জীবনের অল্প কিছু সময় একটু বিনোদনে কাটে, এই আর কি। দিন শেষে আপনার সন্তান প্রতিবন্ধী হয়ে যায়, আপনার সন্তান ধ্বংস হয়ে যায়, আপনার জীবনে ধ্বংস নেমে আসে। দরকার নেই। যা আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, অনেকের থেকে ভালো আছেন। কম্পেয়ার মোটে করতে যাবেন না। সুখের কম্পেয়ার, টাকার কম্পেয়ার, ক্ষমতার কম্পেয়ার, যোগ্যতার কম্পেয়ার, এগুলো কখনো করতে যাবেন না। যে যার মতো করে ভালো, আমি আমার মতো করে ভালো। আমি যা আছি শুক্রিয়া। সারাদিন ভাত পাইনি, একটুখানি পানি পাইছি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া বলে খাওয়া শুরু করেন। মরুভূমিতে কত মানুষ এই পানির জন্য মরে যাচ্ছে, আর আপনার হাতের কাছে আপনি পরিষ্কার পানি বোতলে ভরে পাইছেন। তা আপনার চেয়ে সুখী ব্যক্তি পৃথিবীতে আর কি আছে? এই সুক্রিয়াটা আদায় করতে জানেন, তারপরে আপনার জীবনে দেখেন কত উন্নতি আসে। আর যে সুক্রিয়া আদায় করতে জানে না, সে সারা জীবন খালি স্বপ্নই দেখতে থাকবে আর পরিশ্রম করতে থাকবে, তার জীবনে উন্নতি কোনোদিন হবে না। বরকত জিনিসটা, রহমত জিনিসটা কখনো তার জীবনে হবে না। কারণ তার সৃষ্টিকর্তার প্রতি সে অকৃতজ্ঞ। সৃষ্টিকর্তা তাকে যেটুকু নিয়ামত দিছে সেটা প্রতি সে অকৃতজ্ঞ। আপনি আমার একটা উপকার করলেন, আমি যদি আপনার সেখানে ধন্যবাদ যদি না বলি, দ্বিতীয়বার আমাকে আপনার উপকার করতে ভালো লাগবে? তা আপনার যদি ভালো না লাগে, সৃষ্টিকর্তা তো আপনার ভালো লাগে না, যে ওরে যাই দিই কোনোটাতেও মন পাওয়া যায় না, তাও ওরকম ফকিরের মতো পড়ে থাকুক, দরকার না কে মরে যাক। আমি সৃষ্টিকর্তা, আল্লাহ মাফ করুক, আমি সৃষ্টিকর্তা হলে তো আমি এসে আরো গাট্টাড়িমি করতাম। শালা অকৃতজ্ঞ নেমো খারাপ, মর এমনই মর, তোর মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, এখন মরিস নাই। গত বছর বন্যা হয়েছে, বন্যায় তো তোর বাইশে যাওয়ার কথা ছিল, এখন বাইশিস নাই। আমি স্টিলে কথাবার্তা বলতাম, কথা বুঝতে পারছেন তো? শুক্রিয়া আদায় করা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে যেখানে আপনার জন্য যেটুকুন করবে, কেউ যদি এইটুকুন করে, এতখানি শুক্রিয়া আদায় করবেন, যেন দ্বিতীয়বার তার কাছে হেল্প না চাইলেও সে নিজে থেকে ঝাঁপায় পড়ে। কারণ তার ফিল থাকে যে লোকটা খুব ভালো মানুষ, ওর বিপদে হেল্প করলে ও আমার এত ইয়ে করে, আমার খুব ভালো লাগে। আর সৃষ্টিকর্তাও আপনার প্রতি এরকম নিয়ামত বাড়ায় দিবে। খালি আজকে থেকে যেখানে যা পাবেন ভালো কিছু, গঠনমূলক, পবিত্র, সুন্দর, সেটার উপর শুক্রিয়া আদায় করা শুরু করেন। শুক্রিয়া আদায় করা শুরু করেন, দেখেন আপনার জীবনে কত চেঞ্জ আসে। একদম ডানে বামে কে কত ভালো আছে, কে কত শর্টকাটে উন্নতি করছে, কি করতেছে, কোনো দিকে তাকাবেন না, সব কিছুকে ফাঁকাপ বলেন। আপনি শুধু আপনারটা নিয়ে চিন্তা করেন, দেখেন জীবনটা অসাধারণ হয়ে যাবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আর ভিডিও করতে যে অনেক সময় পচাটা পচা গল্প টল্প বলতে হয়, এগুলো না বললে আসলে কি, ওই ভদ্র কথা বলেই তো আসলে এই ওসমানী মিলে তাহলে বিভিন্ন মন্ত্রী টন্ত্রী দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে যায়, তারপরে বিভিন্ন হোটেল টোটেলে বড় বড় অনুষ্ঠানে যায়, সুন্দর সুন্দর, হ্যাঁ আমাদের দেশের সংস্কৃতি এরকম এরকম এরকম। ওই অনুষ্ঠান শেষ, রাতে একটুখানি মদ খাবে, আর ওই অনুষ্ঠানের যে ভালো নাচছে অথবা গাইছে ওর একটা শিল্পীরা লাগায় লুগায় তারপরে বাসায় চলে যাবে।
কথা বুঝতে পারছেন? তো ওরকম মিষ্টি কথা বলা পাবলিক আমি না। আমি গা দিলে একদম সামনে পরে বলে কয়ে দিব, আবার ভালোবাসলে একদম ডাইরেক্ট বলে দিব। আমি এরকম খাস মাল। কথা বুঝতে পারছেন? তো যার ভালো লাগে আমার সাথে চলবেন, আমার কথা শুনবেন, আর যার ভালো না লাগে, সবার তো সবাইকে ভালো লাগবে না, কিছু করার নেই, তাদের কাছে ক্ষমা চেয়ে নিব। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।